টেলিভিশন মাধ্যমে প্রচারিত হলেও আমাদের এই অনুষ্ঠান কথা বলবে সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এদেরকে ভালো মতো ব্যবহার করে দেশের সবাইকে একসাথে করে আমরা কেমন করে দেশের ছোট বড় সমস্যার সমাধান আমরাই করতে পারি, এই অনুষ্ঠান কথা বলবে সেসব গল্প নিয়ে। আমি রাজীব হাসান চৌধুরী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। এমন একটা দিনের কথা আমাকে শোনাতে পারবেন যেদিন সকালবেলা খবরের কাগজে আমরা কোনো দুর্ঘটনার খবর শুনি না, অথবা রাতের খবরে দেখি না কোনো দুর্ঘটনার কথা, অথবা এমন কোনো পরিবার দেখাতে পারেন যেই পরিবারের নিকটাত্মীয় অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে কখনোই কোনো জরুরি রক্তের প্রয়োজন হয়নি? পারবেন না বোধহয়। আমাদের আসলে সময়টা এমন হয়ে গেছে, দুর্ঘটনা বলুন অথবা অসুস্থতা বলুন, জরুরি রক্তের প্রয়োজনটা এখন আমাদের জন্য একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানেন সারা বছরে আমাদের দেশে সব মিলিয়ে কত ব্যাগ জরুরি রক্তের প্রয়োজন হয়? মাত্র 6 লক্ষ ব্যাগ। অথচ অবাক ব্যাপার কি জানেন, এই 16 কোটি মানুষের দেশে এই 6 লক্ষ ব্যাগ রক্ত নাকি আমরা ঠিক মতো জোগাড় করতে পারি না, সময় মতো জোগাড় করতে পারি না। কেন পারি না আমি আসলে জানি না। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো, আমরা অনেক কিছু জানবো। কিছু প্রতিষ্ঠান সন্ধানী, বাঁধন, রেড ক্রিসেন্ট, কোয়ান্টাম তারা চেষ্টার ত্রুটি করছে না, কিন্তু তারপরেও একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, যেসব বড় বড় শহরে দুর্ঘটনার হার সবচেয়ে বেশি, অসুস্থতার হার বেশি, সেসব জায়গায় জরুরি রক্তেও সবচেয়ে বেশি জোগাড় হয় কিসের মাধ্যমে? আপনাদেরকে একটা গল্প শোনাই। 1 বছরের একটা ছোট্ট মেয়ে, ওর নাম তান্তা। তান্তার বাবার নাম সামিউল ওয়াসেক সিমন। সিমনের বয়স 32। 2.5 বছর আগে তার সাথে বিয়ে হয় মিতুর। ঢাকায় একটি বড় কোম্পানিতে চাকরি করেন। 25শে মে পরের দিন হরতাল ছিল। সিমন নিজের গাড়ি নেয়নি, এক বন্ধুর সাথে দেখা করে ফিরছিল। এফডিসির সামনে হাতির ছেলের ওখানটাতে বাসে উঠতে গিয়েছিল সে। বাসে ওঠার সময় হেল্পার ধাক্কা দেয়, বাসে নাকি জায়গা নেই। সিমন পড়ে যায় ওখানেই। পড়ে যাওয়ার পরে বাসটা তার শরীরের বাম দিকের উপর দিয়ে চলে যায়। হাড় ভেঙে যায়, পা ভেঙে যায়। পরবর্তীতে যে খবরটা তার পরিবার পায় তা হচ্ছে তার একটা পা হয়তোবা কেটে ফেলতে হতে পারে, তার একটা ফুসফুস কাজ করছে না, তার বুকের, পেটের, পায়ের টিস্যু অনেকখানি নেই। খারাপ খবর হচ্ছে তার পরিবার ওই সময়টার মধ্যে দিয়ে কিভাবে করে গেল। ভালো খবর হচ্ছে সিমন কিন্তু এখনো আমাদের মাঝেই আছে। আর আজকে আমাদের সেটে উপস্থিত আছে সিমনের মা এবং সিমনের স্ত্রী মিতু। আমি কি তাদের একটু স্টেজে ডেকে নিতে চাই। স্বাগতম, বসুন। সিমনের কথা বলছিলাম। প্রশ্ন করাটা আসলে খুবই অদ্ভুত যে কেমন ছিল ওই সময়টা, তবুও যদি একটু বলতেন। ওই সময়টা তো একটা ঠিক বলার মতো না, ওর জন্যই কি আর বাবা মার জন্যই কি। তো হাসপাতালে যাওয়ার পর তো আমরা ফোনটা পাই এবং ওকে সিভিতে নেওয়ার পরপরই ব্লাডের দরকার হয়। তো ওই মুহূর্তে ব্লাড আমরা তো ডাক্তারের সাথে আমরা কথা বলি নি, আমার বড় ছেলে তো ও ফেসবুকে বোধহয় আরও মাধ্যমে কিংবা নিজের থেকেই ও ফেসবুকে ব্লাড ওর গ্রুপ দিয়ে ওর নাম দিয়ে সবার কাছে আবেদন করে। মানে ঘন্টা 2-3 পরেই ব্লাডটা ওরা পেয়ে যায়। আচ্ছা, আমার আত্মীয় স্বজন, ওদের বন্ধু বান্ধব সবাই মিলে, এবং অনেক প্রচুর ব্লাড লাগছে। কারণ ওকে ওই মুহূর্তে যখন ব্লাড দেওয়া হচ্ছিল, একদিক দিয়ে ব্লাড ওর বের হয়ে যাচ্ছে শরীর থেকে, আর একদিক দিয়ে ব্লাড যাচ্ছিল। তো যাই হোক, এখন আল্লাহ দিলেও ভালো। এখন তো বোধহয় সামনে আরেকটা অপারেশন আছে। আরেকটা আছে। কবে এটা? এটা 23 তারিখে, এই মাসে 23 তারিখে। আচ্ছা, এখন ওর শারীরিক অবস্থাটা কি মিতু একটু বলবেন? এখন শারীরিক অবস্থা আসলে আগের চেয়ে অনেক ভালো। ওর ভাইটাল অর্গানগুলো ভালো কাজ করতেছে। সমস্যা হচ্ছে বাম পায়ে এখনো ওর একটা ওপেন উন্ড আছে, সেটা দিয়ে ওর মানে ব্রোকেন ফ্র্যাকচার্ড বোনটা দেখা যায়। আর হচ্ছে মাসল অলমোস্ট নাই বললেই চলে। আচ্ছা,
এখন ওখানে আর কি গ্রাফটিং করে তারপরে বোঝা যাবে যে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ভালো, আর না হলে কি হবে জানি না। আমি যতটুকু মানে শুনেছিলাম সেটা হচ্ছে যে একটা সময় এরকম ছিল যে ওর পাটা কেটে ফেলে দেওয়ার মতো একটা বোধহয় হ্যাঁ, এটা সময় হচ্ছে একদম ছিল। যেহেতু ওর পার উপর দিয়ে গেছে, তো মানে ক্রাশ ইনজুরিটা এমন সিভিয়ার ছিল, আর ব্লাড সাপ্লাই মানে ভেসেলগুলো তো ছিলই না, সেন্সেশনও আসলে পাচ্ছিল না। তো প্রথম দিকে এই জন্য এত বেশি ব্লিডিং হচ্ছিল, তো ডক্টররা ভেবেছিলেন যে হয়তো পাটা ফেলেই দিতে হতে পারে, বাট ফরচুনেটলি আল্লাহর দোয়ায় পরে ওর দেখা যায় যে সেন্সেশন আছে, সাপ্লাইও আস্তে আস্তে ফেরত এসছে, সো আর কাটার প্রয়োজন হয়নি আর কি। রক্ত নিয়ে ভয় পেয়েছিলেন রক্ত জোগাড় হবে কিনা? প্রথম দিনই ওর প্রায় 18 ব্যাগ মতো ব্লাড লাগে উইদিন 24 আওয়ার্স। আচ্ছা, তো আসলে আমরা আসলে ঠিক ব্লাডের খবর নেওয়ার মতো অবস্থায় ছিলাম না, তারপরে এতটুকু কানে এসছে যে প্রচুর ব্লাড লেগেছে। আপনি তো ফেসবুকে আছেন, ইউজ করেন? হ্যাঁ, তবে আপনার ফেসবুকটা যে এত জনপ্রিয় এটা আমি আগে বুঝি নাই। আমি ভাবতাম যে ছেলেরা কি খালি ফেসবুক নিয়ে বসে থাকে সারাক্ষণ, আমার 2 ছেলে। তো এটা যে এত র্যাপিডলি অ্যাকশন হয় সেটা আমি না, আমার আরো কয়েকজন বলছে যে আমরা তো অবাক যে এত তাড়াতাড়ি এত খালি জনপ্রিয় ঢাকার মধ্যে না, বিদেশেও মানে সবাই যার হ্যাঁ, যার মুহূর্তে আত্মীয় মুহূর্তে। আছে ব্লাড দেওয়ার জন্য রেডি ছিল। আর 40 ব্যাগ কিন্তু চারটিখানি কথা না, তো সব মিলিয়ে 42 কত ব্যাগ। রক্ত লাগলো? 42 ব্যাগ। 42 ব্যাগ রক্ত ছিল। ওর ব্লাড গ্রুপ কি ছিল? ও পজিটিভ। ও পজিটিভ ছিল। আচ্ছা, মানে রক্ত বেশি জোগাড় হয় কিভাবে? উত্তরটা আসলে এটাই যে এখন সময়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অথবা ফেসবুক হ্যাঁ, অনেক আর বেশি। তাদের জনপ্রিয়তা অথবা এদের ফেসবুকের কারণে, কারণ আমরা প্রতিনিয়তই দেখি ফেসবুকে কেউ না কেউ লিখছে যে ও পজিটিভ ব্লাড দরকার, বি পজিটিভ ব্লাড দরকার, এবং আমরা চেষ্টা করি। আসলে সত্যি কথা বলতে কি, আমরা তো ঠিক এই জেনারেশনের না, জি, ওরা আপনারা জি। এই জেনারেশন। আমি আসলে ইউজ করি না, শুনি ওদের কাছ থেকে আপনি ফেসবুকে। চেনেন যারা যারা রক্ত দিয়েছে সিমন? আমি সবাইকে চিনি না, কিছু ফ্রেন্ড চিনি, কিছু আত্মীয় স্বজন চিনি, জানি কিছু ওদেরকে। আমি এবং একটা ছোট্ট আপনাদেরকে জিনিসটা বলতে চাই, সেটা হচ্ছে যে ফেসবুকে আসলে রক্তটা কিভাবে জোগাড় হয়। রক্ত জোগাড় হয় হচ্ছে যে যার রক্ত প্রয়োজন সে হয়তোবা একটা স্ট্যাটাস দিল ফেসবুকে যে আমার অমুক রক্ত দরকার। সাধারণত যেটা হয় যে তাদের নিজস্ব গণ্ডির মধ্যে এই জিনিসটা ছড়াতে থাকে এবং ছড়িয়ে ছড়িয়ে কখনো রক্ত জোগাড় হয়, কখনো কখনো জোগাড় হয় না। কিন্তু ফেসবুকেও আমাদের পর্দার পেছনে নায়ক থাকে না, সেরকম কিছু মানুষ আছে হ্যাঁ, তা তো যারা আপনার সিমনের মতো বিভিন্ন সময় যখনই রক্ত প্রয়োজন হয়েছে তারা তাদের দিন রাতের সব কাজ ফেলে তারা এই রক্তের পিছনে ছুটেছে। আমার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমার রক্ত প্রয়োজন ছিল আমার এক বড় ভাইয়ের জন্য। আমি ফেসবুকে এরকমভাবে লিখি যে আমার রক্ত দরকার, আমাকে 5 মিনিটের মধ্যে 5 জন আমাকে লিখে পাঠায় যে শুভর সাথে যোগাযোগ করুন। আমি জানি শুভকে। তারপরে আমাকে 5 মিনিট পরে একজন আমাকে মেসেজ পাঠায়, ভাই আমার নাম শুভ, আপনি রক্ত নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি খুব অবাক হয়েছিলাম যে একটা ছেলেকে আমি চিনি না, সেই ছেলেটা আমাকেও চেনে না, সে কেন এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেবে। কিন্তু তারপরে ধীরে ধীরে যখন ওকে আমি চিনলাম তখন দেখলাম যে ও একটা অদ্ভুত ছেলে, ও সব সময় ও ছুটে যায় কারো যখন কোনো রক্ত লাগে। এই শুভর কারণে কিন্তু অনেক সিমন হয়তো বেঁচে আছে। আপনি কি শুভর সাথে একটু দেখা করতে চান? অবশ্যই। আমরা কি শুভকে স্টেজে আসতে বলতে পারি? শুভ, আপনার কথা আসলে বলে শেষ করাটা আমার জন্য একটু কঠিন, কারণ আপনি যা করছেন অনেক দিন ধরে, এবং যারা ভুক্তভোগী যারা এই সময়টার মধ্যে দিয়ে গিয়েছে তারা যেভাবে করে আপনার সাহায্যটা পেয়েছে ওইটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। চেষ্টা করে যাচ্ছি। আপনি কিছু যদি বলেন। এর কথা শুনে তারপরে জি। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে এরকম একটা সুন্দর সবার জন্য, এটা আসলেই তো দোয়া blood, করবেন আর কি আমার জন্য। যেই মুহূর্তে ব্লাডের দরকার সেই মুহূর্তে ব্লাড না পেলে তো রোগী বাঁচানোর কথা না, ও বাঁচতো না। ধন্যবাদ তোমাকে। দোয়া করবেন আমার জন্য। অবশ্যই। আমরা খুব অবাক হয়েছি যখন আমরা
ওর মতো ছেলেদের সাথে আমরা মিশেছি, যখন ওদের শুনেছি যে এই সময়ে না এরকম মানুষ পাওয়াটা একটু দুষ্কর। অবশ্যই আসলে সবার উপকার করাটা করে না, সবাই উপকার যে করে তা না, আবার অনেকে অনেক উপকার করে, দেখা যায় চেনে না জানে দৌড়ায় যায়। আমরা দোয়া করি যে শুভরা হ্যাঁ, ওদের চেষ্টা অবশ্যই। চালিয়ে যাক, সিমন সুস্থ হোক, তান্তা ভালো থাকুক। আমি চাই সবার কাছে যে আমার ছেলে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সব দেশবাসী কাছে সবাই আমার ছেলের জন্য অনেক দোয়া করেছে, অনেকই করেছে। মানে আমরা এখন একটা বিরতিতে চলে যাব। অবশ্যই। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে একটু ধন্যবাদ দিই, আপনারা কষ্ট করে এসেছেন। আমরা বিরতির পরে আবার ফিরবো শুভকে নিয়ে এবং আরেকজন অতিথিকে নিয়ে, যার সাথে আমাদের অনেক কিছু বলার আছে। ধন্যবাদ সবাইকে। আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি, আমরা বিরতির পরে ফিরবো, তখন আমরা কথা বলবো শুভর সাথে এবং আরেকজন অতিথির সাথে। আমরাই বাংলাদেশ। বিরতির পর আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম সিমনের মা ও সিমনের স্ত্রীর সাথে। আমাদের সাথে ছিল শুভ। আমরা এখন শুভর সাথে গল্প চালিয়ে যাব। শুভ, আপনি রক্ত দিতে পারেন? এটার জন্য আসলে আমাকে একটা ছোট ঘটনা বলতে হবে। সেই ঘটনাটা হচ্ছে 2005 কিংবা 6 সালের দিকে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ব্লাড ডোনেশনের জন্য একটা ক্যাম্পেইন হয়। তো অনেক স্টুডেন্টই ডোনেট করছে, আমিও এক্সাইটেড, জীবনে ফার্স্ট টাইম ডোনেট করব, অনেক এক্সাইটেড ছিলাম। তো আলটিমেটলি যেটা হয়, আমি অ্যাকচুয়ালি ব্লাড যে ডোনেশনের সেন্টারে গেলাম, সেন্টারের দরজা থেকে আমাকে ফিরে আসতে হয়। আমাকে বলা হয় যে আপনি রোগা, হালকা পাতলা, আপনার থেকে ব্লাড নেওয়া যাবে না। আর আমাকে যদি আমি যে ব্লাড ডোনেট করি, আমার জন্য আরেকজন ডোনার খুঁজতে হবে আমাকে ব্লাড দেওয়ার জন্য। তো ওই সময় আসলে আমি এখন হাসছি, কিন্তু ওই সময় আসলে মানে অনেক খারাপ লাগছিল ব্যাপারটা, যে আমি আসলে কাউকে ব্লাড ডোনেট করে মানে হেল্প করতে পারবো না, সাহায্য করতে পারবো না। আসলে আমি হতাশ হয়ে গিয়েছিলাম আসলে, এক কথায় বলতে গেলে। এটাই তাহলে আপনার এই যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সেটার পিছনের গল্প? তখনই আর কি শুরু, মানে চিন্তার আসে তখন থেকেই আর কি। কতদিন ধরে রক্ত খুঁজছেন? আচ্ছা, আমি একটা ওয়েবসাইট বানাই যেখানে রক্তদাতাদের সব ইনফরমেশন আমি সেভ করে রাখি এবং রক্তের প্রয়োজনে আমি ওই ডোনারদের সাথে কথা বলি। নামটা একটু বলবেন? ওয়েবসাইটটির নাম হচ্ছে donatebloodbd.com। তো যখনই রক্তের প্রয়োজন হয় তখন আমি ওখান থেকে ডোনার খুঁজে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ডোনার ম্যানেজ করে দিচ্ছি। তো এরকম করে কাজ করছি প্রায় 9 মাস। 9 মাসে কতজনের জন্য রক্ত জোগাড় করতে পারলেন? একদম একুরেট হয়তো বলতে পারবো না, তবে 250-300 তো হবে আশা করি। আপনার যে এই যে যুদ্ধ, আপনি একা করছেন না সাথে আরো কেউ আছে? আসলে আমি একা করছি এটা বলা একদমই উচিত হবে না, কারণ আমরা আসলে এক গ্রুপ আছি, এক ভাই বোন আছে, একটা দল আছে, যারা সবাই মিলে আর কি যখনই রক্তের রিকোয়েস্ট আসে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি বলতে গেলে। আপনার দলের মধ্যে থেকে আরেকজন আমাদের সাথে আজকে আছেন। আচ্ছা, লিটা। হ্যাঁ, আমরা একটু লিটাকে স্টেজে আসতে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লিটার সাথে শুভর পরিচয় কি ফেসবুকে? ফেসবুকে এবং ব্লাড ডোনেশনের কারণেই। ফেসবুকে পরিচয় হওয়ার কত দিন পরে দেখা হয়েছে? প্রায় 6-7 মাস পরে। লিটার ব্যাপারটা আমি জানি যে লিটা অনেক দিন ধরে খুঁজছে। লিটার একটা গল্প আছে, গল্পটা আমি এখন আসলে শুনবো না, আমি গল্পটা পরের জন্য একটু জমিয়ে রাখছি। আচ্ছা। মেয়ে হিসেবে প্রবলেমে পড়তে হয় না? কিছুটা তো পড়তেই হয়। প্রবলেমগুলো হচ্ছে এ ধরনের 3টা প্রবলেম আমি বেশ মানে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমার মেয়ে হিসেবে আমার একটা নিরাপত্তার ব্যাপার আছে। সেটা আমার মা বা আমার ফ্যামিলি সবসময় বুঝতে চায় না যে যখন রক্ত দরকার হচ্ছে আমি ছুটছি ডোনেট করার জন্য বা অ্যারেঞ্জ করার জন্য। সেখানে আমার মা একটু চিন্তিত হন যে তুমি কতটা সেফ থাকবে। সেকেন্ড যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনের যে প্রাইভেসিটা। এটা অনেক, যেহেতু একটা মেয়ের হতে পারে এই ধরনের সমস্যা, কন্ট্যাক্ট ফোন নাম্বার বা অ্যাড্রেসের যে সমস্যাটা হয় এটা কিছুটা দেখা যায়। আর 3 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে লোকেশনের সমস্যা। ধরুন আমি মালিবাগে থাকি, আমার যদি আজকে উত্তরায় যে ব্লাড ডোনেট করতে হয় এটা তখন আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আমার এলাকার মধ্যে হলে বা কাছাকাছি রেডিয়াসের মধ্যে হলে আমি অবশ্যই চেষ্টা করি। সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা কোথায়? মানুষ কেন দিতে চায় না? আমি যতটুকু শুনি সেটা হচ্ছে যে অনেকেই এরকম একটা ধারণা করে রাখে যে
শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায় রক্ত দিতে গেলে। এটা কি আপনারাও ফেস করেছেন? অনেকেই আছে যে মনে করে সূচের ভয়, আচ্ছা। আমি রক্তদান করলে আমি অজ্ঞান হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব, আমার কি হবে, মানে অনেক টেনশন থাকে অনেকেরই। যদিও আমরা ট্রাই করি যে না ভাই, ভয়ের কিচ্ছুই নাই, এটা একদম নর্মাল ব্যাপার, একদম খুবই নিরাপদ, বিশেষজ্ঞরা পাশাপাশি থাকছে সব সময়। আমরা এই ব্যাপারে আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের উনি কি বলেন আমি একটু দেখে আসতে চাই। দেখি। শরীরের মধ্যে রক্ত এমন একটি উপাদান যাকে কৃত্রিমভাবে কোনোভাবেই তৈরি করা যায় না। একজন আরেকজনকে রক্ত না দিলে সে কিভাবে তার এই প্রয়োজনীয়তাটা বা তার জীবনটা বাঁচবে। এভাবেই রক্ত দেওয়া শুরু হয় এবং রক্ত এভাবেই দিতে হয়। আমাদের কিন্তু ছেলেদের বা মেয়েদের ওজনের প্রতি কেজিতে 25 মিলিলিটার রক্ত এক্সেস থাকে ছেলেদের জন্য, মেয়েদের থাকে 15 মিলিলিটার মতো, 15 ml রক্ত বা সিসি রক্ত বেশি থাকে। তো আমরা এই এক্সেস রক্তটা একটা 50 কেজি 50 কিলোগ্রামের যে কোনো পুরুষ বা যে কোনো মহিলার আমরা রক্ত দিতে পারি এবং সেই হিসেবে হিসাব করলে দেখা যায় প্রায় 12 থেকে 1300 ml বা 1300 সিসি রক্ত বেশি এক্সেস থাকে শরীরে, এটা কিন্তু আমরা দিতে পারি। মেয়েদের বেলায় 800 মতো এক্সেস থাকে বা বেশি থাকে, যেটা আমরা ডোনেট করতে পারি, তাতে কোনো অসুবিধা হয় না। এবং আরেকটা জিনিস বলা এখানে ভালো, এই যে রক্ত দেওয়া হচ্ছে যেটা আমাদের শুধুমাত্র 350 থেকে 400 ml একটা ব্লাডে কন্টেইন করতে পারে বা নিতে পারে একটা ব্যাগ। তো এই ব্যাগটি যেখানে আমাদের 300 নেওয়া যায়, 350 নেওয়া যায়, 400 নেওয়া যায়, তা আমরা 400 সিসির একটা ব্যাগে বা 300 সিসির একটা ব্যাগে 300 সিসি ব্লাড দিলাম। এই যে আমাদের বাকি কিন্তু আরও রয়ে গেল, আমি আমাদের বললাম একটু আগে 1300 সিসির মধ্যে 1000 সিসি ব্লাড কিন্তু আপনার শরীরে রয়েই যাচ্ছে। সুতরাং কোনোভাবেই ভাবা উচিত না যে রক্ত দিলে আমি অসুস্থ হয়ে পড়বো কিংবা আমার বড় রকমের কোনো অসুবিধা হবে। 48 ঘন্টার মধ্যে শরীরের সমস্ত ফ্লুইড যেটুকু যায় সেটুকু চলে আসে এবং আমার ধীরে 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 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 4 সপ্তাহের মধ্যেই আমাদের যে রক্তটা বেরিয়ে যাচ্ছে, যে কণিকা বেরিয়ে যাচ্ছে, যে সেলুলার পোর্শন বেরিয়ে যাচ্ছে, সবটাই কিন্তু আমাদের পূরণ হয়ে যাচ্ছে। এর জন্য আলাদা বিশাল করে ডিম, দুধ, কলা এমন তেমন খাবার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের স্বাভাবিক খাদ্যের মধ্যে যা আছে তার ভিতরেই আমাদের এই পূরণটা সম্ভব হচ্ছে। উনি যা বললেন এরপর তো আসলে কোনো ভ্রান্ত ধারণা থাকার আসলে প্রয়োজন নাই, মানে অন্তত চিকিৎসা শাস্ত্র যেটা উনি বুঝিয়ে বলছেন আমাদেরকে যে রক্ত তো আসলে এটা ক্ষতির কোনো কিছু নাই, একদমই নেই, ভয়ের কিছুই নেই। আরেকটা জিনিস আমি জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে মেয়েরা নাকি রক্ত দেয় না, কারণটা কি? হ্যাঁ, এটা পার্সেন্টেজ আমি আসলে এখানে কয়েকটা জিনিস বলতে আচ্ছা, চাই। ভাইয়া বলুক। সাধারণত যেটা আমি ফেস করি, আমি অনেক সময় তো মেয়ে ডোনার ট্রাই করি ম্যানেজ করে দেওয়ার। তো অনেকেই নতুন ডোনার জীবনে প্রথমবার দিতে চাচ্ছে, কিন্তু বলে যে ভাই আমার তো সুই অনেক ভয় লাগে। আচ্ছা, আমি না আরেকটা জিনিস একটু শুনে আসি, আরো একটা মানে তথ্য দিবেন আমাদের খুব পরিচিত একজন, সেটা আমরা একবার দেখে আসি। ওকে। আমাদের দেশের মানুষের ভেতরে এক ধরনের ভ্রান্ত ধারণা আছে যে নারীর দেহে রক্তের পরিমাণ কম, অর্থাৎ রক্ত স্বল্পতা আছে তাদের, তারা শারীরিকভাবে দুর্বল বা কখনো বা ধর্মীয় অনুভূতিতে ব্যাঘাত ঘটবে, সে কারণেও নারীরা কোনো মুমূর্ষু রোগীকে তাদের প্রয়োজনীয় মুহূর্তে রক্তদানে এগিয়ে আসে না। যখন কোনো মুমূর্ষু ব্যক্তির রক্তের প্রয়োজন হয় তখন 80 ভাগ পুরুষ এগিয়ে আসলে কেবলমাত্র 20 ভাগ নারী এগিয়ে আসেন তাকে সাহায্য করতে তার শরীরের রক্ত দিয়ে। কিন্তু আসলে তা নয়। নারী পুরুষ নির্বিশেষে যে কোনো সুস্থ মানুষ 18 থেকে 60 বছর বয়স অবধি নির্দ্বিধায় নির্বিঘ্নে তার সুস্থ রক্ত একজন মুমূর্ষু ব্যক্তিকে দান করতে পারেন। আমার জীবনে অনেক সময় এসেছে যখন আমার মনে হয়েছে যে আমি রাত 2টার সময় গিয়ে কাউকে রক্ত দিই, যখন টেলিভিশনে আমি দেখেছি যে একজন মুমূর্ষু রোগী রক্তের অভাব হয়েছে। তবে এটাও সত্যি যে আমি যেহেতু বি পজিটিভ খুবই সহজলভ্য রক্ত, সুতরাং এই বি পজিটিভ রক্তের অভাব খুব কমই দেখেছি। তারপরেও আমি রক্ত দিয়েছি এবং এমনও হয়েছে যে রক্ত দেওয়ার কিছুক্ষণ পরই যেতে হয়েছে আমার থিয়েটারে বা স্টেজে, আমার অ্যাক্টিং আছে, সেখানে আমি ছুটে বেরিয়েছি, অ্যাক্টিং করেছি। আমার বিন্দুমাত্র ক্লান্ত মনে হয়নি নিজেকে, যতক্ষণ পর্যন্ত মনে করি আমি সুস্থ আছি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। ডাক্তারি পরীক্ষায় যদি আমি সুস্থ থাকি আমি ডেফিনেটলি
বি পজিটিভ রক্ত নিয়ে বছরে 3 বার যে কোনো মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানোর মতন মানসিকতা রাখি। বিপাশা বা বি পজিটিভ অনেক পজিটিভ উনি একটা কথা বললেন সেটা হচ্ছে যে মেয়েদের শরীরে রক্ত কম, এই জন্য নাকি অনেকে দিতে পারেন, এবং এই ধারণাটাও কিন্তু আসলে সুন্দর করে ভেঙে দিলেন। তো আশা করি যে এরপরে আসলে মানুষ অনেক উৎসাহ পাবে, মেয়েদের যে পার্সেন্টেজের কথাটা বলছিলেন সেটা আশা করি বাড়বে। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দুর্বল হয়ে যায়। তো এই ব্যাপারে আসলে আতার ভাইয়ের থেকে ভালো আসলে কেউ বলতে পারেন না, উনি ক্রিকেটার ন্যাশনাল টিমের। তো আতার ভাই কি বলেন একটু শুনি। রক্ত দেওয়া ভালো। আমার জীবন থেকেই কথা বলছি, আমি ছোটকাল থেকে খেলাধুলা এখন স্টার্ট করি, খেলাধুলা পরেও কিন্তু আমরা 18 থেকে 20 বছরের যখন বয়স হয় আমার, যে কোনো দুর্ঘটনার সময় আমরা কিন্তু বন্ধু মিলে আমরা কিন্তু সবাই ব্লাড রক্ত দিতে যেতাম। সবচেয়ে বড় ঘটনা আমার জীবনের ঘটনা রক্ত দেওয়ার হচ্ছে, আমার বাবাকে আমি বাঁচানোর জন্য রক্ত দিয়েছি। আমরা 5 ভাই রক্ত দিয়েছেন, এবং সেই দিন যেদিন বাবাকে আমরা রক্ত দিই তারপরেই কিন্তু আমি কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে আমি কিন্তু প্র্যাকটিসে যাই ক্রিকেটের মাঠে, এবং যে ধরনের প্র্যাকটিস আমি করি আগে থেকে ওই ধরনের প্র্যাকটিস আমি করতে পেরেছি। তো দুর্বলও তো হয় না, তো তারপরেও মানুষজন কেন রক্ত দিতে চায় না? 6 লক্ষ ব্যাগ সারা বছরে প্রয়োজন হয়, 16 কোটি মানুষ, আমরা 6 লক্ষ ব্যাগ জোগাড় করতে পারি না? আমাদের এটা নিয়ে আসলে আরো অনেক কথা আছে। আরেকজন অতিথি আমাদের জন্য অপেক্ষা করছেন, অনেকের জন্য অনেক মজার কিছু কথা নিয়ে। আমরা বিরতির পরে ওনাকে নিয়ে হাজির হব। আমরা এখন একটা বিরতিতে চলে যাচ্ছি, ফিরে আসছি আর কিছুক্ষণ পরেই। বিরতির পর আবার ফিরে আসলাম, রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম আমাদের সাথে আরেকজন অতিথি আমাদের সাথে যোগ দিচ্ছেন। নজরুল ভাই, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে। নজরুল ভাইয়ের অনেক কিছু বলার আছে, নজরুল ভাইয়ের সাথে আমরা একটু পরে কথা বলবো। তার আগে আমি শুভর সাথে একটা প্রসঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রোজার সময় রক্ত জোগাড় করতে অনেক সমস্যা হয়। রোজার সময় আসলে রক্ত ম্যানেজ করা খুবই কষ্টকর হয়ে যায়, বিশেষ করে দিনের বেলা তো ডোনার ম্যানেজ করা যায়ই না, হয়তোবা ইফতারের পর, সন্ধ্যার পর হয়তোবা ম্যানেজ করা যায়, তাও অল্প পরিমাণে। আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই। তখন রোজার মধ্যেই দুপুর 2টার সময় একজন প্রসূতি মায়ের জন্য 1 ব্যাগ ও নেগেটিভ রক্তের দরকার ছিল, দুর্লভ রক্ত। তো আমার পরিচিত যত ডোনার ছিল সবাইকে আমি কল করলাম। এর মধ্যে বেশিরভাগই ছিল যে অলরেডি ডোনেট করে ফেলেছেন, আর 4-5 জন ছিলেন যে এখনো ডোনেট করেন নাই। ওনারা চাইলে ডোনেট করতে পারবেন, কিন্তু ওনারা বললেন যে রোজার মধ্যে আমি ডোনেট করতে পারবো না, কারণ ডোনেট করলে রোজা ভেঙে যায়। আমি ওনাদের এমনও বলেছি যে হয়তো বা রোগীকে আমরা বাঁচাতে পারবো না যদি রক্ত দিতে না পারি, কিন্তু তারপর আমি ম্যানেজ করতে পারিনি। আমার মনে হয় যে এ প্রসঙ্গেও এ ব্যাপারে যার কথা আসলে সবচেয়ে বেশি মূল্যবান, তার কথা আমরা একটু শুনি। বাইতুল মুকাররম মসজিদের পেশ ইমাম, ওনার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমার মুসলিম ভাই এবং মানব সমাজকে একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো রক্তদান। সাধারণত রক্তদান করতে বললে আমরা সবাই মনে করি যে রক্ত দিয়ে দিলেই যে আমাদের কী ক্ষতি হয়ে যাচ্ছে, শারীরিকভাবে নাকি আমি অসুস্থ হয়ে যাচ্ছি। অথচ এই রক্তদান না করলেও আপনার রক্তগুলো নির্ধারিত সময়ের পর নষ্ট হয়ে যাবে। অতএব আমাদের রক্তদান করতে হবে, আর রক্তদান করা একটা রোগীর সেবার অন্তর্ভুক্ত। কারণ কোরআনে হাকিমে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো, সেই জন্য পুরো মানব জাতিকে রক্ষা করলো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, আপনি একটু সামান্য রক্ত দিয়ে যদি কোনো ব্যক্তির জান, ব্যক্তির জীবন যদি আপনি রক্ষা করেন, তাহলে আপনি যেন পুরা মানব সমাজকে রক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই রক্তদান করার মাধ্যমে মানব জাতির খেদমত করার তৌফিক দান করুন। বিশেষ করে যে সমস্ত ব্যক্তি রোজাদার ব্যক্তি আছে, তাদের মনের মধ্যে এই সন্দেহ না থাকা উচিত যে আমরা বোধহয় রক্ত দিলেই রোজা ভেঙে যাবে। আপনি রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙবে না, বরং রোজার সওয়াবও পাবেন, এবং আপনি যে একটা নিজেকে মানব সমাজে মানবের খেদমতে আপনি বিসর্জন করলেন, ত্যাগ করলেন রক্ত দিয়ে, এটার সওয়াবও দুটো একসাথে পাওয়া যাবে। অতএব আমাদেরকে কেউ শঙ্কিত না হওয়া উচিত যে রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা। রোজা রেখেও রক্ত দেওয়া যাবে, শুধুমাত্র আপনাকে যদি ডাক্তারে বলে আপনি অসুস্থ, রক্ত দেওয়া যাবে না, সেই সময় ছাড়া সব সময় আমরা রক্ত দেব এবং রক্ত দেওয়ার জন্য আরেকজনকে উৎসাহিত করব। এতে করে আমাদের মনের মধ্যে একটা মানবতার প্রতি দরদ সৃষ্টি হবে, এবং আপনি যেই দিন রক্তের মুখাপেক্ষী হবেন, সেই দিন আপনার জন্যও হাজার হাজার মানুষ রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কাজটি করার, এই সৎ কাজটি করার তৌফিক দান করুন। কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন।
আশা করি এর পরের রোজার সময় এই ভিডিও ক্লিপটা অনেক মানুষকে আসলে উৎসাহিত করবে। নজরুল ভাই, আমাদের এই দেশে আপনি একজন অদ্ভুত মানুষ ভাই। এই দেশে মানুষজন নানা রকমের অপকর্মের সেঞ্চুরি করে তারা বিখ্যাত হয়ে যায়। আপনি, আপনার লক্ষ্য হচ্ছে আপনি 100 বার রক্ত দেবেন। কতবার হলো? 39 বার রক্ত দিয়েছেন আপনি। আচ্ছা, কত বছর থেকে রক্ত দেওয়া শুরু আপনার? আমার ফার্স্ট ব্লাড ডোনেট করা হয়েছে আমার 18তম জন্মদিনে। 18তম জন্মদিনে? মানে আপনি কি অপেক্ষা করেছিলেন যখনই 18 হবে দেওয়া শুরু করবেন? অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হয়েছিল রক্তদানের, তো আমি রিফিউজ হয়েছিলাম। আমি দেখছি সবাই সেবাদান করছে একটা মহৎ কাজের সাথে, আমি কেন পারছি না, পরে আমার ভিতরে একটা জিদ চেপে গিয়েছিল। আচ্ছা। এবং ওই 18তম জন্মদিন অর্থাৎ 1999 সালের 28শে নভেম্বর আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা নিতে এসে ব্লাড দিয়ে আবার চলে যাই বেরোবে। আচ্ছা, আপনি আমাকে একটা গল্প বলছিলেন, সেটা আমি আরেকবার যদি শুনতে চাই। একটা বাচ্চার ঘটনা, এইটে পড়া ছেলেটা, ওর এ প্লাস্টিক এনিমিয়া হয়েছিল। আচ্ছা। তো ওই ক্ষেত্রে ওর ব্লাড গ্রুপ এ পজিটিভ, আমার যে ব্লাড গ্রুপ সেম। আমি নিজেই ওকে আমার শরীর থেকে 3 ব্যাগ ব্লাড দিয়েছি। ও প্রায় 1.5 বছর ওর ব্লাড লেগেছিল। আচ্ছা। প্রথম দেখা গেছে ওর 2 মাস পরে পরে ব্লাড লাগতো, তো এভাবে আস্তে আস্তে মেয়াদ কমেছে। লাস্ট মুহূর্তে ওকে একসাথে 3 ব্যাগ দেওয়া হয়েছে এবং আমার হাতে মারা গেছে ছেলেটা। তো তখন থেকে আমার ভিতরে একটা জিদ চেপে গিয়েছে যে আমি কেন পারবো না, আরও তো মানুষ ছিল। তারপর থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে ব্লাড গ্রুপিং করে মানুষের জন্য ব্লাডের ডোনার ম্যানেজ করতাম। আচ্ছা, তার মানে হচ্ছে কিছু মনে না করলে আপনার বয়সটা একটু বলবেন? 1981 সালের 28শে নভেম্বর আমার জন্ম। আচ্ছা, হিসাব এখন করতে পারবো না, যতটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে প্রতি 4 মাস পর পর যে রক্ত দেয়া যায়, আপনি বোধহয় কোনোটা বাদ দেননি? না, কখনো বাদ দেয়নি। কখনো কখনো একটু আর্লি হয়েছে ইমার্জেন্সির কারণে, রাত 2টা 3টা বাজে যেতে হবে, আর কখনো বাচ্চাদের প্রয়োজনে অল্প অল্প ব্লাড লেগেছে, তো তখন 3 মাস হওয়ার আগে 4 মাস হওয়ার আগে দিয়ে দিতেছে। আমাদের দেশটা অদ্ভুত, এই লোকগুলোকে কেউ চেনে না। নজরুল ভাই, ধন্যবাদ দিয়ে আসলে কথা তো শেষ করা যায় না। দোয়া করি আপনার 100 কেন, আপনি যতদিন পর্যন্ত দিতে পারেন আপনি রক্ত, আপনি দিতে থাকুন রক্ত। মানুষকে মানে বাঁচিয়ে তোলার মতো এত বড় সওয়াবের কাজ তো আসলে কিছু নাই। আমরা আরও একটু কথা বলি যে রেয়ার ব্লাড গ্রুপ, দুষ্প্রাপ্য যেসব রক্তের গ্রুপ, সেগুলা পেতে অনেক সমস্যা হয়। এই ব্যাপারে আপনাদের যেহেতু অনেক অভিজ্ঞতা আছে, কিছু বলার আছে? আচ্ছা, যখন নেগেটিভ রক্ত গ্রুপগুলো আসলে সবচেয়ে দুর্লভ, যেমন ও নেগেটিভ, এ নেগেটিভ, সবচেয়ে দুর্লভ হচ্ছে এবি নেগেটিভ। তো এই নেগেটিভ গ্রুপের রক্তের যখন রিকোয়েস্ট আসে তখন আসলে দেখা যায় যে আমরা বললাম যে ফেসবুকে আমরা ভাই বোনরা আছি, একসাথে ঝাঁপিয়ে পড়ি। যখন দেখা যায় যে অনেক কষ্ট হয়, তারপরে দেখা যায় যে আমরা সারা রাত হয়তো ফোন করছি বা ফেসবুকে সারা রাত কাটাচ্ছি ডোনার ম্যানেজ করে দেওয়ার জন্য। মানে সবচেয়ে কষ্ট হয় নেগেটিভ গ্রুপের ব্লাডগুলো ম্যানেজ করে দিতে। নেগেটিভ গ্রুপের ব্যাপারে আমার একটা স্টোরি আছে, আমি বলবো। একদিন রাত 3টের সময় আমার একটা নক এসেছিল ফেসবুকে যে একজন অ্যাক্সিডেন্টের রোগীর যে বাইক নিয়ে ট্রাকের নিচে পড়ে গিয়েছিল এবং তার খুলি সহ শরীরের প্রায় অনেক অংশই ফ্র্যাকচার হয়ে প্রচুর ব্লিডিং হয়েছিল। তার ওই মুহূর্তে 7 ব্যাগ ও নেগেটিভ রক্তের দরকার ছিল এবং অবস্থাটা এমন হয়েছিল যে ওনার যে আত্মীয় স্বজনরা তারা আশা ছেড়ে দিয়েছিলেন যে এই রোগী বাঁচবে না। 7 ব্যাগ ও নেগেটিভ রক্ত তারা কোথায় পাবে? বাঁচাতে পেরেছিলেন? আমি, শুভ ভাইয়া, সবার একসাথে চেষ্টার পরে ওই রোগী সুস্থ হয়েছেন এবং উনি যখন ফোন করে আমাকে মা সম্বোধন করে কথা বলেছেন তখন ওই অনুভূতিটা ছিল, মানে আমার মনে হয়েছে যে আমি বেঁচে থেকে আমি বেহেশত পেয়ে গিয়েছি। সুন্দর কথা। নিঃসন্দেহে আমরা এই অনুষ্ঠানে আমি এই মাঝখানে একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র গল্প করতে অনুষ্ঠানতে আসিনি। আমরা এর পরে যখন বিরতিতে যাব, বিরতিতে যখন ফিরে আসব, তখন আপনাদের সবাইকে আমাদের প্রয়োজন হবে। আমরা শুভ, আমাদের সাথে আরও কিছু মানুষ কাজ করেছেন যারা আজকে এই স্টেজে উপস্থিত হননি, তারা সবাই মিলে আমরা একটা কাজ শুরু করতে চেষ্টা করেছি, যেখানটাতে আপনাদের সবার সাহায্য যদি আমরা পাই তাহলে হয়তোবা জরুরি রক্তের অভাবে আসলে বাংলাদেশে কখনো কোনো মানুষ মারা যাবে না। আমরা ফিরবো, তার আগে শুভ কিছু টিপস আপনি দিতে চাচ্ছিলেন। আচ্ছা হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট টিপস আমি আসলে সবাইকে দিতে চাচ্ছি, বিশেষ করে দর্শকদের। আপনারা যখন মোবাইলের অপশনে ফোন বুকে নাম সেভ করে রাখেন, আপনার পরিচিত মানুষদের নামের সাথে সাথে ফোন নাম্বার সেভ করে রাখছেন,
এখন একটা জিনিস আপনার সাথে যোগ করে রাখবে, সেটা হচ্ছে নামের পাশাপাশি ওই মানুষটির ব্লাড গ্রুপটিও লিখে রাখুন। যেমন আপনার পরিচিত কেউ আছে অনিক নাম, তার ব্লাড গ্রুপ বি পজিটিভ, মোবাইলে লিখে রাখুন অনিক বি পজিটিভ। এতে যেমন আপনি মানে নিজের প্রয়োজনও লাগবে, আপনার বন্ধু বান্ধবের প্রয়োজনে আপনি নিজের ফোন থেকে আপনি ডোনার ম্যানেজ করতে মোবাইলটাই একটা ব্লাড ব্যাংক হয়ে যাবে আপনার তখন। আর এক্ষেত্রে যেটা দুষ্প্রাপ্য ব্লাড গ্রুপের কথা যেটা বলা হচ্ছিল, আমার তো মনে হয় যে আল্লাহ যাদেরকে দুষ্প্রাপ্য ব্লাড গ্রুপ দিয়েছে এটা আসলে তাদের জন্য একটা উপহার। এটা তারা যখন মানুষকে দিতে পারে এটা আসলে অনেক দামি একটা জিনিস। আমরা আবার ফিরবো, কিন্তু যখন আমরা ফিরবো আমরা চাই তখন আমাদের সাথে সবাই থাকুন। আপনাদের ল্যাপটপ অথবা স্মার্টফোন যার সাথে যেটা আছে ওটা নিয়ে থাকুন, কারণ এরপরে আপনাদের সাথে আমাদের কিছু কাজ আছে, কারণ তখনই আসলে আমাদের প্রমাণ করতে হবে আমরা আসলে কেমন বাংলাদেশ। ফিরে আসছি বিরতি থেকে। বিরতির পরে আবারও ফিরলাম রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতির আগে যেটা বলছিলাম, আপনাদের ল্যাপটপ এবং স্মার্টফোন আপনাদেরকে প্রস্তুত করে রাখতে রেখেছেন তো। আমি দুটো কথা বলার আগে আপনারা একটু আমাদের ফেসবুক পেজটাতে লগ ইন করুন, www.facebook.com/আমরাই বাংলাদেশ। আমরাই হচ্ছে ডাবল এ দিয়ে, AMRAIBANGLADESH। আপনারা লগ ইন করতে করতে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আসলে খুব প্রয়োজন একটা বড় অনলাইন ব্লাড ব্যাংক তৈরি করে রাখার, এবং এটা আমাদের কাছে এমন কোনো কঠিন ব্যাপার মনে হচ্ছে না, কারণ এই মুহূর্তে বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে প্রায় 40 লক্ষ মানুষ। তাদের একটা বড় ভাগকেও যদি আমরা এখানটাতে পাই তাহলে হয়তো বা শুভ আর লিটাদের অথবা নজরুল ভাইদের একা একা এত বড় একটা যুদ্ধ করতে হয় না। যেভাবে করে আমরা আসলে অনলাইন ব্লাড ব্যাংকটা তৈরি করব তার পেছনে আসলে কাজ করেছেন আমাদের কিছু বন্ধু, আমাদের কিছু ভাই, কেউ লিখে সাহায্য করেছেন, তাদের মধ্যে আরিফার হোসেনের কথা বলতে চাই। অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে আব্দুল্লাহ, তৈরি করেছে রুমি। তারা সবাই কিন্তু এই যুদ্ধের এক একজন যোদ্ধা। আমরা একদম শুরুতেই যেটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই আমরাই বাংলাদেশের পেজে গিয়েছেন, আমিও গিয়েছি। আপনারা ওখানে নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে কোনায় লাল রঙের একটা আইকন আছে যেখানটাতে লেখা আমরাই বাংলাদেশ ব্লাড লাইন। ওখানটাতে আপনারা একটু ক্লিক করুন, দেখতে পাচ্ছেন আমরাই বাংলাদেশ ব্লাড লাইনের একটা পেজ। এখানে দুটো বড় বড় আইকন আছে, একটিতে লেখা বি এ ডোনার যদি আপনি রক্ত দিতে চান, আরেকটির মধ্যে লেখা হচ্ছে ইফ ইউ নিড ব্লাড। আমরা প্রথমে যেহেতু ব্লাড ব্যাংকটা তৈরির কাজটা শুরু করছি, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারাই আসলে রক্ত দেওয়ার মতো সামর্থ্য রাখেন তারা এখানটাতে এসে যেই ফর্মটা আছে সেটা আপনারা পূরণ করুন। আমি করছি, আমার ব্লাড গ্রুপ আমি এখানে দিচ্ছি, ও পজিটিভ। এখানে একটা স্লোগানের ঘর আছে যেটা আসলে আমরা ছড়িয়ে দিতে চাই সবার মধ্যে। আমি দিলাম ডোনেট ব্লাড সেভ লাইফস। এখানে আমি আমার নাম লিখছি, যে কোনো একটা কিছু দিচ্ছি। আমার জেলা আমি এখানে দিচ্ছি ঢাকা। আমার এলাকা এখানে হয়তো একটু লোড হতে অল্প একটু সময় নিতে পারে। আমার এখানে আমার ঠিকানাটা দিতে হবে। এর পরের যে ঘরটি আছে সেটা হচ্ছে লাস্ট ডোনেটেড, আমি কবে ডোনেট করেছি। এখানটাতে যদি আপনি আগে ডোনেট করে থাকেন এবং সেই তারিখটি যদি আপনার মনে থেকে থাকে সেটি আপনি দিবেন। যদি নাও দিয়ে থাকেন কোনো অসুবিধা নাই, এটা কোনো ব্যাপার না, হয়তো বা কোনো এক সময় তো শুরু করতেই হবে। আমার কন্ট্যাক্ট নাম্বার, সেখানটাতে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম। এরপরে একটা ঘর আছে ইনফরমেশনের ঘর, সেখানটাতে যদি কিছু লিখতে চান আপনার ব্যাপারে সেটা আপনি লিখতে পারেন। যদি না হয় তাহলেও কোনো সমস্যা নেই, আপনি যে শুধুমাত্র বিকাম ব্লাড ডোনারটা দিয়ে আপনি সাবমিট করে দিন। তো লেখা আছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অ্যাজ এ ডোনার, ইফ অ্যান ইমার্জেন্সি কামস আপ ওয়ার ইউর ব্লাড ইজ নিডেড উই উইল কন্ট্যাক্ট ইউ। এখানে উই বলতে শুভ, এখানে উই বলতে লিটা, এখানে উই বলতে আমরা সবাই। আমরাই আপনার সাথে যোগাযোগ করব যখন কোনো ব্লাড গ্রুপ আপনার সাথে মিলে যাবে এবং আপনার লোকেশনের সাথে মিলে যাবে। এবার আমি একটু দেখাতে চাই, যখন আমাদের প্রয়োজন হবে রক্তের, অথবা আপনাদের কারো যদি কোনো প্রয়োজন হয় রক্তের, তখন আপনারা কি করবেন। ইফ ইউ নিড ব্লাডে আমরা তখন যাব, এবং এখানটাতে একই রকমেরই একটা ফর্ম আছে, যেই ফর্মটার মধ্যে পেশেন্টের নাম সেটা আমাদেরকে পূরণ করতে হবে, পেশেন্টের ব্লাড গ্রুপ দিতে হবে, পেশেন্টের প্রবলেম যদি জানা থাকে তাহলে আমরা হয়তো বা কিছু একটা লিখে রাখলাম, হার্ট ডিজিজ অথবা যেটাই হোক না কিসের জন্য, সেটা আমরা দিলাম। কোয়ান্টিটি, কত ব্যাগ রক্ত লাগবে সেটা আমরা ওখানে দিয়ে দিলাম। হাসপাতালের নাম এবং অ্যাড্রেস, এটা খুব খুব জরুরি আসলে, কারণ আমাদেরকে
এটা আসলে খোঁজ নিয়ে জানতে হয় যে এটা আসলে কতটুকু সত্যি ঘটনা। হাসপাতালের নাম লিখলাম, এটা একটু বড় করে লিখতে হবে আসলে হাসপাতালের নামটা। আমরা যে কোনো একটা হাসপাতালের নাম একটু লিখি। হাসপাতালের ফোন নাম্বার যদি জানা থাকে তাহলে আমরা দিব। একই রকমভাবে আমরা ঠিক করলাম, এখানে আমরা ফেনী দিলাম। সেখানকার এলাকার মধ্যে ওয়ার্ড কেবিন নাম্বার যদি জানা থাকে, না জানা থাকলেও যে আপনি ফিল আপ করতে পারবেন না তাও না। কখন দরকার, আজকে দরকার, কালকে দরকার, ইমেল অ্যাড্রেসটি দিলাম যেন আমরা যোগাযোগ করতে পারি প্রয়োজনটা সম্পর্কে, এবং আমাদের যিনি আসলে রোগীর হয়ে ফিল আপ করছেন অথবা যদি রোগী নিজেই ফিল আপ করে থাকেন তবে তার কন্ট্যাক্ট নাম্বারটা। এবং এরপরে আমরা যখন এটাকে সাবমিট করে দিচ্ছি তখন আমাদের যারা এই পেজটা যারা আমরা রক্ষণাবেক্ষণ করি আমাদের কাছে তখন এই তথ্যটা চলে আসবে যে একজনের একটি রক্ত প্রয়োজন। শুভ, লিটা, নজরুল ভাই এবং আরও যারা আছেন তারা আসলে সার্বক্ষণিকভাবেই প্রস্তুত থাকেন এই কাজটি করার জন্য। যতদিন আসলে এই ফেসবুক পেজ ছিল না তখনও তারা কাজটি করছিলেন, কিন্তু এখন তো তারা আসলে আরও অনেক প্রস্তুত। এখন আমরা আরও বেশি শক্তিশালী এবং এখন আমরা আশা করি এই অনুষ্ঠানটি দেখার পরে অনেককে পাবো ডোনার হিসেবে। আর আরেকটা জিনিস অনেক সময় ভয় পায় সবাই, সেটা হচ্ছে যে তথ্যগুলা কি গোপন থাকবে কিনা। এটি একদমই গোপন থাকবে, এটা কেউ কখনো এই তথ্যগুলো আপনার পাবে না। এটা শুধুমাত্র আমরাই যখন প্রয়োজন হবে তখন আমরা ব্লাড গ্রুপ মিলিয়ে জায়গা মিলিয়ে আমরা খুঁজে দেব। আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু লিটার গল্পটা তখন থেকে শুনতে চাচ্ছিলাম, সবাইকে শোনাতে চাচ্ছিলাম। লিটার কিভাবে করে শুরু করলেন? আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, একেবারে ছোট একটা মেয়ে, মাত্র কৈশোরে পা রেখেছি। একদিন বাসায় এসে আমি শুনতে পেলাম যে আমার আব্বুর ক্যান্সার ধরা পড়েছে, এবং যেটা হয়েছিল আমার আব্বু যুদ্ধ করেছিলেন, বীরের মতো দেশ স্বাধীন করেছিলেন, কিন্তু ক্যান্সারের সাথে যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন এবং তার সার্জারি এবং চিকিৎসা পদ্ধতিটা ছিল খুবই কষ্টকর। প্রত্যেক মাসে তার 6 থেকে 7 ব্যাগ রক্ত লাগতো। সেই সময় ফেসবুক ছিল না, 2007-এর ঘটনা এটা। ফোনও এত অ্যাভেলেবল ছিল না এখন যেরকম অ্যাভেলেবল। বাবা যখন হসপিটালে বেডে থাকতেন আমরা ভাই বোনগুলো আক্ষরিক অর্থেই পথে নেমে গিয়েছিলাম এই রক্তের জন্য, এবং সেই সময় সবাই বুঝতে চাইতো না যে একটা বাবা যখন হসপিটালের বেডে থাকে তখন তার সন্তানদের মানসিক অবস্থা এবং এই যে রক্ত পাওয়া যাচ্ছে না। আমার বাবার সাথে আমার রক্তের গ্রুপ মেলে না, তাই আমি দিতে পারিনি। রক্ত এমন একটা জিনিস যার জন্য আমাদের অন্য আরেকজনের উপর নির্ভর করতেই হয়। আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে উনি রক্ত দেবেন, যাওয়ার পর হয়তো উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, এবং সেই সময় একজন সন্তানের তার বাবার জন্য যে ব্যর্থতার একটা ব্যাপার সেটা আসলেই অনেক কষ্টকর। এবং সেদিন থেকে আমি ডিটারমাইন্ড হই যে রক্ত আমি জোগাড় করে ছাড়বো, এবং আমি যে কষ্টটা পেয়েছি আর কোনো সন্তানকে সেই কষ্টটা দেব না। তোমরা তোমাদের রোগীর পাশে থাকো, মমতাটা তাকে দাও, তোমাদের কষ্টটা আমি করব। দুঃখিত লিটা, আমি এই গল্পটা আমি আবারও আপনার মুখ থেকে আমি সবাইকে শোনালাম। উদ্দেশ্য একটাই, তবুও যদি এই 6 লক্ষ ব্যাগ রক্ত আমরা আসলে জোগাড় করতে পারি, আমাদের তো সবার অপেক্ষা করার প্রয়োজন নাই কবে আমার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। ধন্যবাদ এই গল্পটা আমাদেরকে বলার জন্য। লিটার বাবার সময় ফেসবুক ছিল না, কিন্তু এখন তো আছে। দর্শক, একটু ভেবে দেখুন, আপনার অথবা আপনার কাছের মানুষের যদি কখনো জরুরি সময় রক্তের প্রয়োজন হয়, এবং আজকে যদি আপনারা লিটা আর শুভর এই আহ্বানে সাড়া না দেন, এতটুকু কিন্তু নিশ্চিত হতে পারেন আপনার প্রয়োজনে কিন্তু শুভ লিটারা সাথে ঠিকই থাকবে। তখন কি একটু লজ্জা লাগবে না আপনাদের? এমন কিছু কিন্তু চাইছি না, বলছি না যে অনেক বড় বড় অনেক কিছু করে ফেলতে হবে। আমরা তো শুধু সমালোচনাই করি, আমরা তো শুধু একে অন্যের ভুল ধরি, আমরা খালি উপদেশ দিয়ে বেড়াই। এবার একটু একটা ভালো কাজ করে দেখুন না। শুধুমাত্র তো ডোনার হিসেবে শুধুমাত্র নিজের নামটা লিপিবদ্ধ করতে বলছি, আর বলছি অপেক্ষায় থাকতে কোন দিন এই মহৎ কাজটা করার জন্য আপনার ডাক আসে। আজকে হয়তো বা বুঝতে পারছেন না, আমার উপর বিশ্বাস রাখুন, যেদিন রক্ত দিবেন সেদিন জানতে পারবেন অনুভূতিটা কীরকম। অসাধারণ ভালো লাগে, জানেন, আমি জানি, সেজন্য বলছি। ধন্যবাদ শুভ, ধন্যবাদ লিটা, ধন্যবাদ নজরুল ভাই, আপনারা সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এর পরের এপিসোডগুলো তো এভাবে করেই হাজির হব, কোনো না কোনো একটি
ইস্যু নিয়ে, তার কোনো না কোনো একটা সমাধান নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনারা সমালোচনা করুন, সমস্যার কথা বলুন, সমাধানের কথা বলুন, আমাদেরকে উপদেশ দিন, তবু আমাদের সাথে থাকুন। আর এই 7 দিন লিটা শুভ নজরুল ভাইদের যে যুদ্ধ, সেই যুদ্ধে যোগ দিন। 7 দিন পরে যেন এসে গর্ব করে বলতে পারি আমাদের ডেটাবেজে এখন অনেক মানুষ হয়েছে। ছোট করি না হয় শুরুটা করি, তবু শুরুটা তো করি। দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ।